নমস্কার। অঙ্কুরোদ্গমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ঠিক শুভেচ্ছা কথাটার কাছে এসে থমকে যাচ্ছে। কিভাবেই বা এই সময়ে শুভেচ্ছা জানানো যায়? শুধু আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরি। এই পেজে যে এসেছি লাইভে নিজের ইচ্ছে না, অনুরুদ্ধ হয়ে। একটি মেয়ে আছে কলকাতায়, যার নাম নমিতা দাস। যে কোনো রাজনৈতিক দলের কাছে সে অপরিহার্য হয়ে উঠতে পারত। এটি সংগঠনকে কাঁধে বয়ে নিয়ে যাওয়ার যে অসামান্য ক্ষমতা, আমাকে অঙ্কুরোদ্গমে আনার জন্য সে 20 বার ফোন করেছে। এই যে 20 বার ফোন করেছে, এটা কোনো শ্লাঘা থেকে বলছি না, কোনো অহংকার থেকে বলছি না। সে 20 বার ফোন করেছে একটা আন্তরিক ভালোবাসায়, যে সৌমিতদাকে আমাদের সঙ্গে পেতে চাই। আমি খুশি হয়েছি, তাদের সঙ্গে রয়েছি। তাপস আমার অনুজ, তাপস মহাপাত্র, কবি। সে এই অঙ্কুরোদ্গমের থিঙ্ক ট্যাঙ্ক। নমিতা তার সঙ্গী সাথীদের নিয়ে পালন করে, তাপস ভাবে, প্ল্যান করে। সেই তাপসের জন্য শুভেচ্ছা আজকে এই পেজে আসার জন্য। 38 বছর কবিতা লেখা হয়ে গেল। 38 বছর কবিতা লেখা হয়ে গেল। খেলা খেলা করে নয়, সিরিয়াসলি। তো 38 বছর লেখালেখির পর কোনো জায়গায় গেলে সেই একই কথার মুখোমুখি সবসময় হতে হয় যে কাকে আপনি ঠিক কবিতা বলেন। এবং অদ্ভুতভাবে এই ভাবনা বারে বারে পরিবর্তিত হতে থাকে। 20 বছর আগে যা ভেবেছিলাম, 15 বছর তার থেকে অল্প আলাদা। গত 10 বছর আগে সামান্য আলাদা। এখনো একটা ভাবি। এখন ঠিক যেটা ভাবি, ধরুন কোনো একটা নতুন জায়গায় বেড়াতে গেছেন, রাত্রিরে পৌঁছেছেন। সবসময় ইচ্ছে থাকে সকাল সকাল চারপাশটা একটু দেখে আসবো, ঠিক কিনা? তো সকাল সকাল যখন চারপাশে বেড়াতে যান, নতুন নতুন রাস্তা দেখেন, নতুন নতুন বাঁক দেখেন, আরো অসাধারণ অভিজ্ঞতা হয়। আর একসময় হঠাৎ বোঝেন যে এই রে, রোদ উঠে গেল, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফিরে আসে, হোটেলে ফিরে আসে। তো হোটেলে যখন আপনাকে জিজ্ঞেস করা হয় যে সকালবেলা যে বেরোলে কি দেখলে, আপনি বলেন নতুন নতুন রাস্তা, কি অসাধারণ বাঁক, বাঁকের পরে কি আশ্চর্য সুন্দর ছবি, আরো বাঁক, আরো ছবি। কিন্তু রোদ উঠে গেল, তো তাড়াতাড়ি ফিরে আসতে হলো, এই আফসোসটা রয়ে গেল। এই ট্রিপটাতে আপনার সঙ্গে কটি শব্দ বয়ে যায়, রাস্তার দুপাশের অসাধারণ দৃশ্য, নতুন নতুন বাঁক, বাঁকের পরে অসম্ভব ভালো অভিজ্ঞতা, এবং তারপর আফসোস। এই নতুন রাস্তা, বাঁক, অভিজ্ঞতা, আফসোসই হলো কবিতা। এই সবগুলোকে নিয়েই আমাদের জীবনযাপন। অঙ্কুরোদ্গমের এই লাইভে আসার আগে 2-4 জন বন্ধুকে বলছিলাম যে কি বলবো, আজকে যে যাবো কি বলবো। মঞ্চে বলাটা একরকম, আর এখানে বলাটা একরকম। মঞ্চে এক ধরনের লোক থাকে, আর
আর এখানে অজস্র ধরনের লোক শুনছেন, তো কি বলি? অধিকাংশই বলেছেন যে আপনার যা মনে হয় বলবেন, আপনাকে আর কি বলবো। এক তরুণ বন্ধু বিকেলবেলা বলল যে দেখুন 35-38 বছর তো কবিতার সঙ্গে রয়েছেন, এমনি এমনি রয়েছেন না, কোনো না কোনোভাবে কারণ না কারোর দ্বারা প্রভাবিত হয়েই রয়েছেন। তারা আপনাকে শক্তি জুগিয়েছে, তারা আপনাকে টিকে থাকার কৌশল শিখিয়েছে। তাদের কথাই যদি বল, আমার সবচেয়ে ভালো লাগে অঙ্কুরোদ্গম পিছিয়ে পড়া কবিদের কথা ভাবে। পিছিয়ে মানে ঠিক যারা কবিতা লিখতে পারছে না তাদের কবিতা লিখতে নিয়ে আসা, এমন ভাবনা নয়। গ্রাম নতুন নতুন দেখা দেয় মানুষকে, গ্রামে নতুন নতুন দেখা। আজকের মেঘ কালকের মেঘ এক না। আজ দেখছেন এই নদীটা, আজ দেখছেন এই নদীতে জল, পরশু দেখবেন শুকনো। আজ দেখছেন এই গাছে ফুল নেই, পরশু দেখবেন অজস্র ফুল। তো গ্রাম এই নতুন নতুন দেখার জন্ম দেয়, আর নগদ দেয় বাণিজ্য এবং বিস্তার। পৃথিবীর সমস্ত কবিকে ঘুরিয়ে ফিরে নগরে আসতে হয়েছে বিস্তারের জন্য, বাণিজ্যের জন্য। তো অঙ্কুরোদ্গম সেই মানুষগুলোর দিকে ধ্যান দিতে বলে, উপযুক্ত ক্ষমতা থাকলেও তারা খানিকটা আঁধারে রয়েছে, অদ্ভুত আঁধারে। নানাভাবে দূরত্বের কারণে, উপযুক্ত পরিবেশের অভাবে যে মানুষগুলোর ভেতর পোটেনশিয়াল ছিল কিন্তু তারা সেভাবে ফুটে উঠতে পারেনি, সেই লোকগুলোকে আলোকে নিয়ে আসার জন্য। আমার মনের মধ্যে সবসময় রবীন্দ্রনাথের একটা লাইন বেজে ওঠে, যেদিন দেখিব তরুণ কবিরা কবিতা লিখিতেছেন, বুঝিব পুরনো কবিদের মৃত্যু হইয়াছে। সত্যিই তো। আমি যেখানে থাকি, আমি যে গ্রামে থাকি, যে সাব ডিভিশনে থাকি, সেখানে কেউ যদি কবিতা না লেখে তো আমি কিভাবে আমার সত্তাকে বাঁচিয়ে রাখতে পারি? আমি কার সাথে একটা নতুন ধরনের ভাবনা শেয়ার করব? আমি কি সব ভাবনা শেয়ার করতে করতে ছুটে নগরে যাব? তা কি হয়? এমন একটা সময় ছিল আমার যৌবনে, যখন একটা কবিতা লিখে সেই কবিতাটা শুধু শোনানোর জন্যে আমি 35 কিলোমিটার দূরে বাসে যেতাম, ডায়মন্ড হারবার স্টেট ব্যাংকে। সেখানে রফিকুল ইসলামের সাথে আধ ঘন্টা 1 ঘন্টা দুজন গল্প করতাম, কবিতা শেয়ার করতাম, আবার ফিরে চলে আসতাম আমার নিজের দেশ কাকদ্বীপে। তো দূরত্ব একটা খুব বড় ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। দূরত্বের জন্য, শুধুমাত্র দূরত্বের জন্য কত মানুষ সকালে ঝরে গেছে, কত মানুষ ফ্ল্যারিশ করতে পারে। দূরত্ব একটা সাংঘাতিক বিষয়। নগর থেকে দূরে থাকার অজস্র ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যে কথা হচ্ছিল, অঙ্কুরোদ্গম এই দূরত্বটা ঘুচিয়ে তুলতে চাইছি। আমরা যারা কবিতা লিখতে এসেছি, আমাদের প্রত্যেকের মনের ভেতর একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে, আমরা পোষণ করি। সেটা হলো মৃত্যুর পরেও যেন আমরা উচ্চারিত হই। স্বীকার বা অস্বীকার যাই করি না কেন, যারা সিরিয়াসলি কবিতা লিখছেন তারা প্রত্যেকেই এই ধারণা পোষণ করে। আমার বন্ধু শ্যামল জানা অদ্ভুতভাবে বলে যে মহাকালের হাতে একটা চালুনি থাকে, চালুনি। প্রতি 30 বছর অন্তর তিনি সেটা ঝাড়েন, উপরে 2-4টে পড়ে থাকে, বাকি সব নিচে ঝরে চলে যায়। আমরা জানি 2 ধরনের কবি। এক ধরনের কবি স্মৃতিতে রয়ে যান, মানুষ বিভিন্ন সময় শোকে আনন্দে সেসব পংক্তি উচ্চারণ করেন। আর আরেক ধরনের কবি বই হিসেবে তাকেই রয়ে যান। তো এত সব জানার পরেও কিন্তু আমরা
কবিতাটা লিখতে এসেছি একটা অদ্ভুত আনন্দ পাই বলে, কোথায় যেন নিজেকে আবিষ্কার করতে পারি বলে, এই আনন্দেতেই শুধু কবিতা লিখি, এই প্লেজারটুকু পাই বলে। কারা কারা আমাকে জীবনে প্রভাবিত করেছেন বা কাদের সাহচর্য পেয়েছি, সে সমস্ত কথা বলার আগে মন্ত্রের মতন একটি লোককে স্মরণ করি, তিনি রবীন্দ্রনাথ, এবং কবিতার ক্ষেত্রে আরেকজন মানুষ, তিনি জীবনানন্দ। এই দুটি লোককে স্মরণ করি আমি কথা বলা শুরু করছি। তিন ধরনের মানুষ মূলত আমাকে প্রভাবিত করেছেন, আমাকে কবিতা লিখতে প্রাণিত করেছে। এক ধরনের মানুষ যাদের সঙ্গে আমি ডিরেক্ট সম্পর্কে গেছি, তারা আমায় হাতে ধরে কবিতা শেখাননি, কিন্তু কবিতাটা লিখতে প্রাণিত করেছে। আমার দেখা সবচেয়ে বয়স্ক জীবন্ত কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রর কাছে আমি প্রায়ই যেতাম। প্রথম একটা কবিতা আমাকে চমকে দিয়েছিল তার। একটা 75-80 বছরের মানুষ লিখছেন, বলো বৃক্ষ বলো তুমি কার, বলো নদী কাকচক্ষু জল যার বয় নিরবধি, বলো সেই কলকণ্টা নদী, বলো 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 তুমি কার। এ জিজ্ঞাসা করেছিল কবে কোন হারানো সময়ে কে সে এক কন্যা রূপবতী, অমন আকুল হয়ে কেউ আর এ জিজ্ঞাসা করে না বলেই পৃথিবী শুকিয়ে গেছে, মায়ার কাজল নেই মানুষের চোখে। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে নদীর সঙ্গে সামান্য কথা, গাছের সঙ্গে সামান্য কথা বলতে বলতে এমন একটা ধ্রুবপদ রচনা করে ফেলা যায়, মায়ার কাজল নেই মানুষের চোখে। দীর্ঘ দীর্ঘ দিন ধরে এই মানুষটির সঙ্গে সম্পর্ক আমার অত্যন্ত ভালো ছিল। আমি যেখানে থাকতাম ঠিক তার পাশেই চেতলা, একটা নদী পেরোলি। একদিন দীনেশ দাসের কাছে গিয়ে হাজির হলাম। তো জিজ্ঞেস করায় বললেন যে ওই যে উনি দীনেশ দাস। দীনেশ দাস সম্পর্কে একটা সাংঘাতিক বুকের ভেতর ধারণা রয়েছে, পাঠ্যের কবি। তো কাছে গিয়ে দেখলাম একটা ছোট জলচৌকির ওপর একটা মানুষ কি সব লিখছেন, পরে বুঝলাম প্রুফ কাটছেন। আর তার পাশে একটা ছোট বাটির মধ্যে কিছুটা মুড়ি রয়েছে শুকনো, আর তার পাশে একটা লাল চা। ইট রঙের একটা লুঙ্গি পরে রয়েছেন দীনেশ দাস, খালি গা। তো যে মানুষের কাস্তে গান যে কোনো অনুষ্ঠানে তখন রমরম করে বাজত, এ যুগের চাঁদ হলো কাস্তে। দীনেশ দাস শব্দটা আমাদের বুকের ভেতর রিনরিন করে বেজে উঠত। সেই লোকটি এইভাবে বসে রয়েছেন। দেখলাম সদ্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন রাম গেছে বনবাসে, সেই বইটির প্রুফ দেখছেন। আমাকে বসতে বলে তিনি ভেতরে গেলেন সম্ভবত চায়ের কথা বলতে। এতদিন পর মনে হয়, তো আমি প্রুফে তাকিয়ে দেখলাম কয়েকটা লাইন আমার আজও মনে আছে। পুরনো ডায়েরির পাতা উল্টাতে গিয়ে চোখে পড়ল ছেঁড়া পাতাখানি, 12টি বছর হলো পার। কি জিজ্ঞাসা ছিল এর পিছে কিছু মনে নেই, শুধু মনে হয় স্লেটের মতো নেই মনের আকাশে মুছে গেছে সবটুকু, নেই তার এতটুকু রেখা। ভাবলাম যদি লিখতাম চিঠি, আসতো কি মাখন মাখানো কোনো কৌতুক উত্তর, অথবা বিষণ্ণ কোনো নিঃশ্বাসের ঝড়। একটি মানুষ এটি প্রেমকে ব্যাখ্যা করছে, আসতো কি মাখন মাখানো কোনো কৌতুক উত্তর, কিংবা বিষণ্ণ কোনো নিঃশ্বাসের ঝড়।
প্রেমে পড়ে গেলাম মানুষটির। তারপর কতদিন যে চিতলা পার্কে তার সঙ্গে সন্ধ্যায় কাটিয়েছি মনে নেই। বড় মায়াময় মানুষ ছিলেন। একটি মানুষ যিনি আমাকে কলকাতা চিনতে শিখিয়েছিলেন, তিনি পবিত্র মুখোপাধ্যায়। শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করে দুটি অসম মানুষ কিভাবে সেতু রচনা করতে পারে, পবিত্রবাবুকে যারা দেখেননি তারা বুঝে উঠতে পারবেন না। তরুণদের জন্য তিনি সমর্পিত ছিলেন। আমার জন্য তিনি কি করেননি। সেই মানুষটির সঙ্গে একদিন সুভাষ মুখোপাধ্যায়ের বাড়ি গেল। সুভাষ মুখোপাধ্যায় লিজেন্ড। একটা প্যারাম্বুলেটারে করে ফুলকপি, বাঁধাকপি এসব কিনে বাড়ি ফিরছেন। বসলেন, গেঞ্জি পরে, বিড়ি ধরিয়ে তার সঙ্গে কথা শুরু হলো আমাদের। অনেকবার সুভাষবাবুর বাড়িতে গেছি। এই মানুষটা যে আমাকে কবিতা লিখতে সাহায্য করেছেন তা না, কিন্তু এই লোকটির কাছে গিয়ে বুকের ভেতর একটা বল পাচ্ছি, একটা জোর পাচ্ছি কবিতাতে টিকে থাকার। আমি আরো 4টি মানুষকে খুব কাছ থেকে পেয়েছিলাম। মঙ্গলচরণ চট্টোপাধ্যায়, কৃষ্ণধর, বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং আলোক সরকার। আলোক সরকার এবং প্রেমেন্দ্র মিত্র ছাড়া বাকি সব মানুষেরা মার্ক্সবাদে বিশ্বাসী মানুষ। অসাধারণ মানুষ ছিলেন তারা। বীরেন চট্টোপাধ্যায় যে মানুষ হিসেবে কি ছিলেন মুখে বলা যায় না। গেলে মাত্রই চিৎকার করে উঠতেন, রানু, সৌমিত আইসে, অরে সা দাও, মুড়ি দাও। আর সে কি আন্তরিক উচ্চারণ! একটা অসমবয়সী একটা তরুণ ছেলের সঙ্গে কিভাবে সময় দিতেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, কৃষ্ণধর। তাদের কাছে আমি আমার এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে মানুষটির সঙ্গে আমি প্রচুর সময় কাটিয়েছি জীবনে, সস্নেহে আমাকে প্রায় বুকে জড়িয়ে নিয়েছিলেন, তিনি আলোক সরকার। খুব কাছেই থাকতেন আমার, 5 মিনিট দূরত্বে আলোক সরকার। তার কবিতা মোহবিষ্ট করে দিয়েছিল আমাকে। প্রথম যে কবিতাটা পড়েছিলাম তার আমি আজও ভুলিনি। আমরা সংসার ভালোবাসি, মাদুর বেছানো গৃহস্থালী, কেন আধার মাগবো, আধারের ভেতরের হিম। এই মাদুর বেছানো গৃহস্থালী, এই আধারের ভেতরের হিমের প্রেমে পড়ে গেলাম। খুঁটিয়ে খুঁটিয়ে কবিতার সব কিছু জানার চেষ্টা করলাম এই স্থির শান্ত সন্ন্যাসী মানুষটির কাছ থেকে। আমরা জীবনানন্দকে দেখিনি, কিন্তু জীবনানন্দের একটা ছবি আমাদের বুকের ভেতর রয়েছে। তিনি কেমন হতে পারেন, একজন স্থির প্রাজ্ঞ। ঠিক সেই ছবি আমি বুকের ভেতর লালিত করেছি আলোক সরকারের কাছ থেকে। অমন মানুষ কবিতা জগতে খুব কম এসেছেন, খুব কম। কি তীক্ষ্ণ তার অনুভূতি, কি শান্ত তার ডুবে যাওয়া। তার শুদ্ধ উচ্চারণ বাংলা কবিতাকে অন্য জায়গায় বসিয়ে দিয়েছিল। প্রশ্রয় দিয়েছিলেন স্ত্রী মিনু কাকিমা সব সময়। অসংখ্য বিপ্রতিভ কথাবার্তা তার সামনে রাখতে কোনো দ্বিধা লাগতো না আলোক সরকারের কাছে। তার একটি কবিতা এই অবসরে আপনাদের শোনাই। অনেকে তো
এই যে সম্পন্ন ফুল, কোনোখানে কুঁড়ি ছিল, কোনোখানে গাছ। সারাদিন খুব বৃষ্টি হয়ে গেছে যেন। ঈশ্বর তোমার মতো একা, অন্য মন, নিরুক্ত নিঃশ্বাস, বিকশিত হয়ে আছি। অথচ প্রণত হাওয়া কোন লাল বারান্দায় সাদা। তুমিও কি এরকম ভেবেছ কখনো? আমার শরীর ভরে ছায়া নামে। আমি বেশ বড় ঘরে আছি, ওই তো দেবদূত জানি। কাল ভোরবেলা শান্ত উঠে আবার একটি ফুল পাব। সে আমাকে দেবে, আমি তাকে ভালোবাসি। কবে যে আমরা পরিচিত, কোন পার্কের ধারে, বড় রাস্তার দ্রুত বাঁকে, মনেই পড়ে না। শুধু খরো আলো, আলো নাকি নীল ঘাস, ভাবি এক ছুটে যাব। কিছু কি সম্ভব হয় সহসা? আমার চিন্তা কাঁপে। ঈশ্বর তোমার মতো আমিও নন্দিত, উদ্ভাসিত একটি দিঘির। বিমূর্ত সৌরভী ফুল, গন্ধ, আলো, একান্ত সংলাপে। আমার প্রিয়ার মতো। এই সব সার্থকতা, সম্পূর্ণতা, তবু কেন কেন অভিমানী বেলা শেষে মেঘের আনম্র আলো, অনিকেত মলিন নদীর। এই আলোক সরকার। এই মানুষটির কাছ থেকে শিখেছি, শেখার চেষ্টা করেছি মগ্নতা কাকে বলে। আরেকটি মানুষ দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। স্থির, নিজের ভাবনায় অবিচল এই মানুষ, যার প্রাজ্ঞতার সীমারেখা নেই, অথচ কি বিনম্র, শান্ত নিজের সাথে। তার কাছে শিখেছি কি করে উপেক্ষা করতে হয়। নিজের বিশ্বাসে স্থির থাকলে মানুষ কিভাবে উপেক্ষা করতে পারে। আরেকটি মানুষও আমার বুকের ভেতর প্রথিত, তিনি হলেন পূর্ণেন্দু পুত্রী। তার কাছ থেকে শিখেছি অহংকার, কবির অহংকার। আজও কানের ভেতর বাজে, আমরা আবহমান ধ্বংস ও নির্মাণেতে। শুভঙ্কর আর নন্দিনী বলছে, কাল রাতে কোনো আর্তনাদ শুনেছিলে তুমি? কখন? ঘাসের কাঁথায় ঘুমোতে আসে শিশির, আর পৃথিবীর কণ্ঠনালী থেকে শেষ শব্দটুকুকেও চেটে পুটে খাবার লোভে সময়ের ভেতর দিয়ে লাফ দেয় কুচকুচে হুলো বেড়ালটা। মাঝরাতের সেই রকম একটা সময়, যখন অতর্কিত বন্যায় ডুবে যাচ্ছে জনপদ। আর্তনাদটা ছিল এই রকম মর্মান্তিক আর প্রতিধ্বনিময়। ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে চোখে নাড়ি ছেঁড়া যন্ত্রণা। এই তো সেদিন চশমা বদলালে শুভঙ্কর, আবার কিসের যন্ত্রণা? এই তো সেদিন কাচি আনলে শাড়ি, তবু ময়লা কেন নন্দিনী? এত বোঝো আর এইটুকু বোঝো না, সময় যখন দৌড়োয় তার ধুলোবালি, স্প্লিন্টার, আগুনে নিঃশ্বাস, অট্টহাসি, সাপ সাপান্ত আছড়ে পড়ে আমাদের গায়ে, পায়ে, জামা কাপড়ে, চেতনার অলিতে গলিতে, জানালা, দরজায়, দেওয়ালে। তোমার শাড়িতে যেমন সংসারের ময়লা, আমার চোখে তেমনি সময়ের আঁচড়। দীর্ঘদিন ধরে পূর্ণেন্দু পুত্রী আমাকে আবিষ্ট করে রেখেছিলেন আমার যৌবন। আমরা যখন লিখতে এসেছিলাম তখন একটা আড়াআড়ি বিভাজন ছিল। বিভাজনটা এইরকম যে প্রতিষ্ঠানের পক্ষে, প্রতিষ্ঠানের বিপক্ষে। এখনকার মতন সবটা গুলে যাওয়া নয়। তখন স্পষ্ট একটা সীমারেখা ছিল, কারা প্রতিষ্ঠানের পক্ষে, কারা প্রতিষ্ঠানের বিপরীতে। এবং আমরা যে যে মানুষের সাহচর্যে এসেছিলাম, যে যে মানুষের উপদেশ অনুযায়ী চলতাম, তারা প্রায়
প্রত্যেকেই ছিলেন প্রতিষ্ঠানের বিপক্ষে। তো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত কবিদের প্রতি আমাদের একটু অনীহা ছিল তাদের কাছে পৌঁছানোর। আমি কখনো স্বেচ্ছাকৃতভাবে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ কিংবা সমরেন্দ্র সেনগুপ্ত এদের বাড়ি কখনো যায়নি, কোনো দিন না, স্বেচ্ছাকৃতভাবে। এই মানুষগুলোকে কবিতার মাধ্যমে ছুঁয়ে দেখা যায়, তাদের কবিতা থেকে রস শুষে নেওয়া যায় ব্যক্তিগত সম্পর্কের বাইরে। ষাট দশক আমাদের কাছে একটা অত্যন্ত প্রয়োজনীয় দশক, কারণ 60 দশকের কবিরা আমাদের ধরাছোঁয়ার মধ্যে ছিলেন। 50-এর কবিরা অনেকেই ধরাছোঁয়ার একটু বাইরে, তারা অধিকাংশই প্রতিষ্ঠিত, অপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত কিংবা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত, তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত। কিন্তু 60-এর কবিরা আমাদের খুব কাছের মানুষ ছিলেন, খুব। এই 60-এর মানুষদের, 60-এর কবিদের সাংঘাতিক ধরনের সম্ভ্রান্ত ব্যাপার ছিল না, কারণ তারা প্রত্যেকেই দেশভাগ দেখেন, দেশভাগের পরে। কিন্তু দেশভাগের যে যন্ত্রণা, দেশভাগের যে বিচ্ছিন্নকরণ, দেশভাগের জন্য যে মানুষে মানুষে অবিশ্বাস, এই সবটুকু ভোগ করেছেন 60-এর কবিরা। তারা কিভাবে যেন আমাদের 80-র কবিদের ভাই হিসেবে, অনুজ বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। আমি জন্মেছিলাম কাকদ্বীপে, শুরুর পড়াশোনা সবটাই কাকদ্বীপে। কাকদ্বীপে থেকে কবিতা চর্চা একটা ভয়ঙ্কর বিষয় ছিল, দূরত্ব। দক্ষিণ 24 পরগনা এমন একটা জায়গা ছিল, কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় পৌঁছতে গেলে 6 থেকে 7টা নদী পেরোতে হতো। বিনোদ বেরাকে আপনারা জানেন প্রত্যেকেই, 60-এর উল্লেখযোগ্য কবিদের একজন। আমার জেলার দুটি মানুষ, শামসুল হক এবং বিনোদ বেরা, আমার জেলার উজ্জ্বল কবি। তারা কলকাতা থেকে বহু দূরে নিঃশব্দে সাধনা করেছেন। এই দুটি মানুষ এখন উচ্চারিত হন এই জেলার শ্রেষ্ঠ কবি হিসেবে। কি ভয়ঙ্কর প্রতিকূলতার ভেতর তারা কবিতা চর্চা করেছেন। কাকদ্বীপে থাকলেও, দূরে ভয়ঙ্কর জায়গায় থাকলেও আমার জীবনে একটা আশীর্বাদ ছিল। আমার বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শামসুল হক, যার কাছে আমি 8 বছর পড়াশোনা করেছি। 8 বছর একটা মহৎ কবির সংস্পর্শে থাকতে পেরেছি। এই যে কোভিড ভাইরাস আক্রমণ করছে সারা পৃথিবীতে, যারা প্রচুর টাকা চাকরি করে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুলনামূলকভাবে ছোট চাকরি যারা করে তাদেরকে মানুষের অনেক বেশি প্রয়োজন। ঠিক তেমনি ছোট জায়গার কিছু কিছু অ্যাডভান্টেজ রয়ে যায়, যেটা আমার ছিল। আমি শামসুল হককে পেয়ে গেছি। এই মানুষটি হাতে ধরে বুকে করে আমাকে শিখিয়েছেন কবিতা লিখতে শেখা, কবিতা ভাবতে শেখা, কি করে ভাবতে হয় তার কৌশল। পবিত্র মুখোপাধ্যায় এবং শামসুল হক, এই দুটি মানুষ আমার আত্মার সাথে জড়িত দুটি প্রাণ। আমি শামসুল হকের একটা কবিতা পড়ে শোনাচ্ছি, আপনারা বুঝবেন যে কি ক্ষমতা নিয়ে একটা মানুষ এসেছিলেন। নিভৃতে কবিতা চর্চা করে গেছেন, অনেক কিছুর
আড়ালে থেকে। শামসুল হক। ছিনতাইকারীকে ভিক্ষা দাও, ছিনতাইকারীকে ভিক্ষা দাও। রবীন্দ্রনাথের চিতাভস্য হাতে নিয়ে এই ঝড়ের রাত্রে কোথায় চলেছেন হিমেনেত? তিনি কি মাদ্রিদ থেকে আবার নিউ ইয়র্কে যাচ্ছেন? আমার মনে হয় কিউবায়। চিতাভস্যের প্রতিটি কণা যাতে বিদ্যুতের স্পর্শ পায়, চিতাভস্যের প্রতিটি কণা যাতে বৃষ্টির স্পর্শ পায়, যাতে উৎসর্গের দেবতা আর প্রথম ঋতুমতী মাটির স্পর্শ পায়, সেই জন্যেই কি এই পরাণ সখার যাত্রা? হিমেনেত, আমি ভারতীয় রাখাল বালক, মহিষের পিঠে চেপে মাঝে মাঝে জ্যোৎস্না পার হই। আজ এই ঝড়ের রাত্রে তোমার হাত থেকে চিতাভস্য ছিনিয়ে নিয়ে কিংবা ভিখিরির মতো ভিক্ষা নিয়ে লাল রুমালে বেঁধে মাদ্রিদের প্রাচীন আদিম ক্রীড়াঙ্গনে ফিরে যেতে চাই। তুমি এই ছিনতাইকারীকে ওই চিতাভস্য ভিক্ষা দাও। লক্ষ্য করুন কি অপরিসীম মেধা লুকিয়ে আছে এই মানুষটির লেখার ভেতর। শেষের দিকে একটা কবিতা লিখছিলেন, ডায়েরিতে ছিল, আমার এখনো মনে পড়ে। শেষ দিকে কেমন বলতেন যে এটা কি হচ্ছে একটু দেখো তো। দুটো লাইন লিখেছেন, শাটার টেপার মুহূর্তে তুমি নড়েছিলে এক চুল, এখনো কি তুমি বোঝনি তোমার ভুল। দুটো লাইনে এক পৃথিবী কথা বলে দেওয়া যায়। তার উদাহরণ শামসুল হক। আরেকটি মানুষ পবিত্র মুখোপাধ্যায়। 60 দশকে কি কাজ যে করেননি, ক্রমাগত কাজ করে গেছেন একের পর এক। সেই মানুষটির একটি কবিতা শ্রদ্ধার সাথে পড়ছি। যে কোনো শিল্পই হবে, যে কোনো শিল্পই হবে রক্ত দিয়ে ফুটানো গোলাপ। বিশেষত কবিতার প্রতি শব্দ, প্রতি উচ্চারণে ঘাতকের মর্ম জ্বালা যেন পায় অন্তিম প্রকাশ। যেন আমি ক্ষুধার্ত কুকুর আর অতৃপ্ত রসনা পরম বিবেক বুদ্ধি নীতিমালা ছিন্ন করে যায়। পেছনে সমাজ, প্রেম, রুচি, সুখ চূর্ণ হয়ে যায়। কবিতার পাদমূলে দিতে হয় সকলই অঞ্জলি। যে কোনো শব্দই যেন উঠে আসে প্রণয় ঘাতক, বুকে হিংস্র জ্বালা আর গলায় ঘৃণার বনমালা। হাতে তার বিষাক্ত ক্ষতের পরে স্ফুলিঙ্গ ছড়িয়ে অনায়াসে পোড়ায় তোমার ঘর। উদ্দীপ্ত করো তার ক্ষুধা, তাহলে শিল্প হবে রক্ত দিয়ে ফোটানো গোলাপ। যে কোনো শিল্পই হবে রক্ত দিয়ে ফোটানো গোলাপ। এই পংক্তিটি জানে না আমাদের সময়কার কোনো যুবক ছিল না। আরেকটি মানুষ যিনি সস্নেহে আমাকে ভাইয়ের মতন ভালোবেসেছিলেন, তিনি রানা চট্টোপাধ্যায়। কিছুদিন আগে তিনি অনুরোধ করেছিলেন তার বাড়িতে একটা কবিতা পাঠের আসর বসাতে। আমরা 4 বার বসেও ছিলাম।
ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছিল, কবিতা নিয়ে আলোচনা হচ্ছিল। আমাদের সবাইকে দুঃখের মধ্যে ফেলে রানাদা চলে গেলেন সম্প্রতি। তার প্রিয় নীলাঞ্জনা কবিতার খানিকটা অংশ পাঠ করে আপনাদের শোনাই, যে কি সহজ অথচ গভীর ছিলেন মানুষটি। প্রিয় নীলাঞ্জনা, মৃত্যু খুব কাছে বলে জীবনকে এত ভালোবাসি। লতার মতন জড়িয়ে আছি সংসারে, গৃহমুখী আমি, তাই গৃহত্যাগের কথা আজও ভাবি না। সন্ন্যাস আমার ব্রত নয়, কাম্য নয়, তুমি জানো নীলাঞ্জনা। তুমি যে মানবী নও, তুমি আছো সেরিব্রারে, অর্ধেক কল্পনার অর্ধেক ঈশ্বরী। বানভাসী যেমন ভাসিয়ে নিয়ে যায় মানুষের সবটুকু, তুমিও ভাসাও এই অর্বাচীন অলস কবিকে। কি সহজ উচ্চারণ, কি গভীর কথা। রানা চট্টোপাধ্যায়, কত ভালোবাসা পেয়েছি এই মানুষটির কাছ থেকে। আমাকে সাংঘাতিক প্রশ্রয় দিয়েছিলেন একটি মানুষ, তিনি হলেন ভাটপাড়ার রবীন সুর। খুব আগেই চলে গেছেন, তাই তাকে সেভাবে পেয়ে উঠল না অনেকেই। আজও বেঁচে থাকতে পারতেন, 60-এর অসংখ্য কবি তো বেঁচে রয়েছেন। সেই রবীন সুরের একটি কবিতা খানিকটা অংশ পড়ে শোনাই। আজও রবীন্দ্রার কথা ভাবলে অবাক লাগে। অসম বয়সীকে কিভাবে বুকে জড়িয়ে ধরতেন, কিভাবে শেখাতেন স্বরবৃত্ত। তার পোস্ট অফিসে বসে, চিত্তরঞ্জন অ্যাভিনিউর পোস্ট অফিসে দীর্ঘ দীর্ঘ সময় আড্ডা দিতেন আমাদের সঙ্গে, তরুণ কবিদের সঙ্গে। 12 নম্বর বাড়ি, প্রাচীন দুর্গের মতো পুরনো বাড়িটা তখন। হ্যারিকেনের অস্পষ্ট আলোয় গা ছমছম ভুতুড়ে। রাশভারী স্বভাবের বাবা, অর্থাৎ শাসন প্রহার দাপট, কিন্তু শক্তি ও সাহস বিল্টুদের কাছে এখন যেমন অরণ্যদ্বীপ। বারান্দার দক্ষিণে নারকেল গাছের জটাপুটি, বাদুড়ের ডানা ছটপটানো সজিনার ছায়া শরীর, যজ্ঞী ডুমুর পাতায় খসখস শব্দ, জেটির ক্রেন, চটকলের বাঁশি, ইমামবাড়ির ঘড়ি, নদী পেরিয়ে জুবিলি ব্রিজের আড়াআড়ি, মালগাড়ির টানা গুমরানি, লোকোশেডে ইঞ্জিনের একটানা শীষ, আর দূর ব্যান্ডেল চার্চের গম্ভীর ঘণ্টার রাটা লেপ মুড়ি আরামে। ঘুমে কাদা হতে হতে বুঝতুম বাবা একা একা বারান্দায় পায়চারি করে, ভারী গলায় গুনগুন করছেন। দূর পাল্লার মেল ট্রেন চলে যাওয়ার পর যেমন ঘুমন্ত ঘরের জানালার সার্সি কাঁপে, সেই রকম কাঁপানো শব্দ। আমরা জানি যে এই কবিতার শরীর নির্মাণ করেছে যে শব্দগুলো, সব তার নিজের আশপাশ থেকে নেওয়া, তার বাড়ির আশপাশ থেকে, তার চলতি পথের আশপাশ থেকে নেওয়া এই শব্দ নির্মাণ। রবীন সুর। আটের কবিরা সবচেয়ে বেশি প্রশ্রয় যদি কারোর কাছে পেয়ে থাকে, সেই মানুষটির নাম মঞ্জুষ দাশগুপ্ত। মঞ্জুষ দাশগুপ্তের জীবনের ব্রতই যেন ছিল 8 দশকের কবিদের স্থাপন করা বড় জায়গা।
আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি অধিকাংশ আমাদের বন্ধুদের চিনেছি তার অফিসে বসে। তার অফিস ছিল পৃথিবীর সমস্ত মানুষের যোগাযোগকারী সেতু। আমাদের মতো কিছু তরুণকে তিনি এত ভালোবাসতেন, কখনো কখনো 50টি পুজো সংখ্যায় আমাদের কবিতা ছাপাতেন। ভাবা যায়, আমরা আমাদের অনুজ কোনো কবির 50টি কবিতা শারদীয় সংখ্যাগুলোতে কি দিতে পারি? মঞ্জুসদা দিতেন। শুধু আমাদের নয়, তার চারপাশে ঘিরে থাকা সমস্ত মানুষকে কি করে আরো একটু উপরে তোলা যায়, এই চেষ্টাই ছিল তার। তার মৃত্যুদিন যখন পালিত হয়, আমরা মূলত 8-এর দশকের কবিরা সেই অনুষ্ঠানে চোখের জল ধরে রাখতে পারি না। মঞ্জুস দাশগুপ্ত, তার একটি কবিতা পড়ি। অধিবিদ্যা। মৃত্যুর বিরুদ্ধে থাকে গাছ, প্রতিবাদী। অক্সিজেন, নুন, ডেকাড্রন। সবুজ সেবিকা পাতা, ছায়া হাওয়া। মনোরোগী পেয়েছে প্লেসেবো। প্রায় সমার্থক করিব। কিছুটা সন্ন্যাসী, মন্ত্র পড়ে, অন্তমিল নেই। ধ্রুপদী ঈশ্বর ভাষা, সেও ছায়া। পাগল চাঁদকে ঢেকে 2-1টি ডালপালা। সাদা কাগজের তন্তুর ভিতরে গাছ। কবির অক্ষরগুলি দৃশ্যত ওপরে। মৃত্যু বেঁকে যায়, তীরন্দাজ ভুল করে। অশ্বারোহী ফিরে যায় একা। বৃষ্টি গান লেখে গাছ। নদী সুরারোপ করে। অলঙ্করণের কাজ করে মেঘ। বিমূর্ত শিল্পের কথা মনে পড়ে। প্রতীকে মৃত্যুর বিরোধিতা। গাছ জানে, কবি জানে, শেষ দিন জীবনের জন্যে গূঢ় কথা। এই ছিলেন আমাদের মঞ্জুসদা। ফরাসি ভাষায় পারদর্শী ছিলেন, ফরাসি অনুবাদও করেছিলেন। আমাদের কত কবিতা যে ঠিক করে দিতেন। এই লাইনটা এইভাবে লিখলে ঠিক দাঁড়ায়, এই কথা বলার লোকের সংখ্যা তো ক্রমশ কমে আসছে। মঞ্জুসদা ছিলেন আমাদের সেই রকম। মঞ্জুসদা শব্দটার সঙ্গে আমাদের শুধু একটি অক্ষর জড়িয়ে থাকে, তা হলো আবেগ। আরেকটি মানুষের কথা বলবো, আমরা ভেবেই পেতাম না তিনি আমাদের থেকে বয়সে বড় না ছোট। উত্তর বসু। বন্ধু বিদ্যুৎ সেনগুপ্ত আমার সাথে আলাপ করিয়ে দিয়েছিল। আমার বাড়ির কাছেই সার্ভে বিল্ডিং এ কাজ করতেন। এমনও উদাহরণ আছে, উত্তরদা 10টার সময় সার্ভে বিল্ডিং এ ঢুকছেন, তখন আমার সঙ্গে দেখা হলো। উত্তরদারা ঢোকা হলো না। কবিতা বলা, কবিতা বলা, কবিতা বলা। সেখান থেকে দোতলাতে অশোক দত্ত চৌধুরীর ঘরে, সেখান থেকে শেষ করে 3 তলায় বিদ্যুৎ সেনগুপ্তর ঘরে। তারপর যখন আমি আর উত্তরদার নিজের চেয়ারে গিয়ে পৌঁছতাম, তখন বাজে 5:30। পুরোটা দুপুরই জীবিত রয়েছি শুধু কবিতার সঙ্গে। কি অসাধারণ সেই সব দিন। কফি হাউস থেকে বেরিয়ে হেঁটে শিয়ালদা অব্দি আসতাম,
আসার পথে একদিন 6টা লাইন বললেন, বাকি জীবন আমি মনে রাখি। হিঙের কচুরি কিংবা রমণীর স্তন, কে বেশি আপন সে প্রশ্ন এখন নয়, প্রশ্ন শুধু কে মরেছে, ঘড়ি না সময়। কি স্পষ্ট, কি ঋজু উচ্চারণ উত্তর বসুর। তার একটি কবিতা, মাতৃঋণ। আমি তো জানতাম ক্রমশ নদীর মতো তোমার নির্জনতা ভেঙেছ। স্মৃতি তো অবাধ প্রতিমা, বলো চোখ ইশারায় বাঁচে এমন আতুর রোদ। মেঘ নিংড়ে তুমি নিয়েছ কিনা অকপটে। আমি তো ফতুর সন্ন্যাসী, গাবে গড়ায় যত লোকলিপি কথা। এখনো কি আছে লোপামুদ্রা, স্মৃতি ছেঁচে ফেলার বয়স? আমি হাত পেতে নেব ছিন্ন উত্তরাধিকার। আমি আতুড়েই গলা টিপে আমায় মেরেছ 1,00,000 বার। উত্তর বসুকে এত দীনতার উপাসক পায়ের চটির মতো ছিল কোনো দিন? মা, তুমি বিশ্বাস করো, যে অশ্রু দিয়েছ রেখে যাচ্ছি। অনুকম্পা কিনে পেট চালানোর জন্যে খরচ করিনি। এসবই ভাঙা কবিতার শব্দ, ভাঙা কবিতার শব্দ, টুকরো চুড়ির মতো তীক্ষ্ণ ক্ষুরাধার। ফুটে গেলে রক্তে ভেসে যায়। তুমি তো চেনালে সেই রক্তে আমাদের জন্ম ঋণ কতটা ব্যাপক। আমি জানতাম ক্রমশ নদীর মতো পাড় ভাঙা তোমার স্বভাবে আমি ভালোবেসে জলে যাই। এই মানুষটির প্রভাবে সে সময় আমরা মঞ্চে উঠে কবিতা বলার আগে বলতাম, প্রতিষ্ঠানকে যারা জুতোর তলায় রেখে কবিতা পড়ে আমি তাদের একজন। কি রোমাঞ্চ ছিল এই উচ্চারণে। এই উচ্চারণ আমাদের দিন হতে দিত না, মাথা নিচু করতে দিত না। উত্তরদাকে শ্রদ্ধা। আর একটি মানুষের কথা বলবো, যার মতন হৃদয় আমরা খুব কম দেখেছি, খুব কম। আজ অনেকেই, তার বৃত্তের লোকেরা তাকে সেভাবে মনে রাখে না, আমরা কষ্ট পাই। সেই মানুষটি অর্ধেন্দু চক্রবর্তী। কি গভীর মায়ায় তিনি আমাকে গ্রহণ করেছিলেন। তার ডিভিসির অফিসে আলিপুরে ডেকে দিনের পর দিন শেখাতেন, ভাবতে শেখাতেন, কবিতাটার এই লাইনটা এইভাবে হওয়া উচিত, এই কথাটা বলতেন অর্ধেন্দুদা। একবার মনে আছে, প্রমোদ বসু আমার প্রথম বইটি দেশ পত্রিকায় রিভিউ করেছে। তো তাতে একটা লাইন লিখেছিলেন যে অগ্রজ কবির প্রভাব রয়েছে। তো আমি খুব মন খারাপ করে বসে আছি। অর্ধেন্দুদাকে বললাম, কষ্টের কথা, ওমা প্রমোদ বসুকে সে কি যা তা বলা অর্ধেন্দুদা, একটা ছোট ছেলেকে কষ্ট দিতে তোর বাধে না? বলে আবর্তের পাতায় বিশাল 4 পাতা রিভিউ করলেন সেই বইটা যা নয় তা বলে, অসাধারণ অসাধারণ। কলকাতার কোনো কাগজে এত বড় করে সেই প্রথম আমার রিভিউ করেছিলেন অর্ধেন্দু চক্রবর্তী। তাকে আমি আবিষ্কার করি প্রসঙ্গ অর্জুন বইটিতে। এই বইটি আমায় দিয়েছিলেন রবীন সুর। পড়ে আমি হতবাক,
এইভাবে একটা কাব্যনাট্য লেখা যায়, এত আধুনিক। প্রসঙ্গ অর্জুন, অর্ধেন্দুদার একটি কবিতা পড়ছি, তার একটি লাইন বুকের ভেতর আমাদের সবসময় বাজে, যাবার বেলায় বকুল দিও একটি দুটি। আমাদের অনুরোধে কখনো সখনো বাংলা একাডেমি, জীবনানন্দ সভাগার এই কবিতাটা পড়তেন, যাবার বেলায় বকুল দিও একটি দুটি। কি অসাধারণ, বিশাল হৃদয় সম্পন্ন একজন মানুষ, অনুযোগে গ্রহণ করার তার অসম্ভব ক্ষমতা ছিল। তিনজন মানুষ আকাশ থেকে নামেনি, হাঁটছে সামাজিক গোল পোক্ত হ্যারিকেনে, ঠাসা রাত, অবিশ্বাস। নদী নেই, ভাবলে নদী নেই, এমন একটা পার্থিব পরিবেশ, পাশাপাশি হাঁটছে মানুষ। তটস্থ মন নিংড়োচ্ছে ফুসফুস, মাটি থেকে পা উঠছে লাফিয়ে। বুদ্ধিদীপ্ত নয়, নিরপেক্ষ তিনটে মুখ বনময় হেঁটে যাচ্ছে। অন্ধকারে ছটা হাত, পাঞ্জাবির গ্রাম্য ঝুল, দুলছে মুখ। তিনজন মানুষ আকাশ থেকে নামেনি। অর্ধেন্দুদা। ষাটের এই যে কজন মানুষের কথা বললাম, আমি তাদের সরাসরি সংস্পর্শে এসেছি দীর্ঘ দিন ধরে। তারা ভাইয়ের মতন পাশে বসে কবিতা চর্চায় প্রাণিত করেছে, বলা চলে লিখতে শিখিয়েছে, প্রশ্রয় দিয়েছে। এর বাইরেও প্রভাত চৌধুরী, আরো অনেকে গাদা গাদা কবিতা ছেপেছেন তাদের কাগজে। প্রভাতদা কবিতা পাখি দ্বিতীয়বার যখন তৈরি হলো, তখন তার প্রথম সংখ্যায় 16টা কবিতা ছাপলেন আমার। এই প্রশ্রয়গুলো কিন্তু সাংঘাতিক ছিল। এই প্রশ্রয়ে মানুষ কিন্তু আমাদের চিনতে শিখেছিল। অনুযুদের প্রতি এই কাজটা করতেন কিন্তু 60-এর দশকে কবিরা। এর বাইরেও এক শ্রেণীর কবি যারা লেখা দিয়ে প্রভাবিত করেছেন আমার জীবনে, সংস্পর্শে নয়, লেখা দিয়ে। তারা ছাড়া কোনোভাবেই কবিতাতে সামান্য শিক্ষিত হওয়ার উপায় ছিল না আমাদের। তার মধ্যে রবীন্দ্রনাথকে বাদ দিলে একেবারে সামনে এসে বসেন যে মানুষটি, যার নাম না করে কবিতার কোনো আলোচনা করাই যায় না, মানুষটি জীবনানন্দ দাশ। তার যে কবিতাই পড়ি না কেন সবই আপনাদের জানা। শুধু মন্ত্রের মতন, উদ্বোধন সঙ্গীতের মতন তার কয়েকটি বাণী উচ্চারণ করছি বনলতা সেন থেকে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। এই একটি কবিতা সারা জীবন ধরে আমাদের ছোট করে যাবে। আমরা যে কত তুচ্ছ, আমরা যে কত দিন তার তুলনায়, তার প্রমাণটুকু রেখে গেছেন এই কবিতাটাতেই। অন্যত্র যাওয়ার দরকার নেই, থাকে শুধু অন্ধকার
মুখোমুখি বসিবার বনলতা সেন। সুভাষ মুখোপাধ্যায় প্রথম চলতি কথায় কবিতা লিখতে শেখানো আমাদের। কবিতার একটা আলাদা ভাষা হবে, এটা এটা সবসময় আমাদের বুকের ভেতর ছিল। আমরা ছোটবেলা থেকে এটাকে লালিত করেছি যে কবিতার একটা একটা কাব্যিক ভাষা হবে। সেই জায়গা থেকে ভেঙে একটা মানুষ তৈরি করলেন একটা ভাষা, মুখের ভাষা, সুভাষ মুখোপাধ্যায়। যত দূরেই যাই, আমি যত দূরেই যাই, আমার সঙ্গে যায় ঢেউয়ের মালা গাঁথা এক নদীর নাম। আমি যত দূরেই যাই, আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোন, সারি সারি লক্ষ্মীর পা। আমি যত দূরেই যাই। সুভাষ মুখোপাধ্যায় আমাদের জীবনের একটা বাঁক, নতুন করে কবিতাকে চিনতে শেখার একটা মাইলস্টোন সুভাষ মুখোপাধ্যায়। আরেকটি মানুষের কাছে আমি সাংঘাতিক ভাবে ঋণী। প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দেন যে কি আধুনিক আধুনিক করছে, এসো আমার কাছে এসো। মানুষটি মনীন্দ্র গুপ্ত। তার একটি কবিতা এরকম, মঞ্জুশ্রী। নদীর খাত অন্ধের চোখের মতন হয়ে আছে, অগভীর জলে আকাশ বা পাখি কিছুই আর ওড়ে না, শুধু ভিজে বালি উপচে উঠছে, কাশ আর ঝাঁটির জঙ্গল। এইভাবে পৃথিবীর জল ফুরিয়ে এলো এবং বিকেলে নদী এপার ওপার জুড়ে ডুকরে উঠল। চোরাবালির ফাঁক দিয়ে প্রথম নৌকো ডুবল, তারপর সূর্য উঠল। মঞ্জুশ্রীর সঙ্গে তার বাবার এইখানে এসে দেখা হলো। পৃথিবীতে এতদিন একলা থাকতে থাকতে মেয়েটা পাগল পাগল হয়ে গিয়েছিল। আজ বাবা কবিতা পড়ে শোনালেন। কাশবনের ওপরে বাবা মেঘের মতো ঘনিয়ে আসবেন। সে সদ্যজাত গঙ্গা ফড়িংয়ের মতো তার মতো উড়বে, লাফাবে। তার আর বিয়েতে বসবার সাধ নেই। সে বাবার কাছে থাকতে চায়। এখানে দুপুরের রোদ গায়ে লাগে না। তারা বরিশালের মজা নদীর দিকে উড়ে গেল। মনীন্দ্র গুপ্ত। তার প্রতিটি কবিতায় আমি ঠক্কর খাই। প্রতিটি কবিতা পড়তে গেলে কোথাও না কোথাও আমাকে দাঁড়িয়ে পড়তে হয় বারবার এই মনীন্দ্র গুপ্তের কবিতায়। আরেকটি মানুষের কাছ থেকে অসম্ভব শিখেছি। মানুষকে মানুষ বলে চিনতে শেখানোর যদি কোনো কারিগর থাকে, শ্রমিক, পিছিয়ে পড়া, রক্তে ভিজে যাওয়া মানুষের পাশে এসে দাঁড়ানো যদি কোনো কবি থাকেন, তাদের মধ্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম। তার একটি কবিতা এরকম, কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি, রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমরাও কি পর গো? মাগো, এত ডাকি খিদের দেবতাকে, বেশি নয়
যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে নাকো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটো খুকুর নোংরা বিছানায়। এক মায়াময় কবি। রক্ত ঝরছে যার হৃদয় থেকে অনবরত, তার পাশে এসে বসে মাথায় হাত রাখার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার কাছ থেকে কত শিখেছি। এই মানুষটির কাছ থেকে শেখার অন্ত নেই। বিশেষত তার গদ্যের বইগুলো আমাদের সামান্য শিক্ষিত হতে সাহায্য করেছে, ভাবনাগুলোকে জড়ো করে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করতে সুযোগ করে দিয়েছে। তার অসামান্য কবিতাগুলো বারে বারে বিবেকের মতন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। একটা কবিতায় আমি লিখেছিলাম, যখনই বিপন্ন হই তোমার কবিতার কাছে এসে দাঁড়াই। মানুষটি শঙ্খ ঘোষ, আমাদের জাগ্রত বিবেক। তার একটি কবিতা দশক। কথা বলছিল সাদা তিন বুড়ি সাবেক কালের প্রথায়। সব দিক এত চুপচাপ কেন, সেই ছেলেগুলি কোথায়? মরা হয়ে আসে বিকেলের আলো, শহীদ বেদির ঋণ, নিচু নিঃশ্বাসে ভালোয় ভালোয় গেল আরো একদিন। বেদি আর বুড়ি মাঝখানে কিছু হাড় হয়ে আছে ঘাস, একা পেলে তারা পায়ে বিঁধে বলে, কিছু কি শুনতে পাস? মুন্ডমালায় ওই হেঁটে যায় 10 বছরের দেনা। বুড়ি শুধু ডাকে, ও বাপু ছেলেরা কেউ কিছু বলবে না। সবসময় সমাজকে, সংসারকে প্রশ্ন করে নাড়িয়ে দিয়েছেন শঙ্খ ঘোষ। তার কবিতার কাছে আজীবন নত হয়ে রয়েছি। 50 দশকের একটি কবির কথা বলতে গেলে প্রথমেই যে নামটি আসে, তিনি আর কেউ নন, আপনারা প্রত্যেকেই জানেন, শক্তি চট্টোপাধ্যায়। শুধু লেখার জন্য নয়, তার জীবনযাপন, তার উচ্চারণ, তার মিথ হয়ে যাওয়া কাহিনী, সব নিয়ে এই মানুষটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অসাধারণ কবিতা হৃদয়ের ভেতর ঢুকে আমাদের চিনতে শেখায়। আমরা কত শিখেছি তার কাছ থেকে। তার একটি কবিতা নিজের আড়ালে। সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, মানুষ দেখে না। সে খোঁজে ভ্রমর কিংবা দিগন্তের মেঘের সংসার, আবার বিরক্ত হয়, কতকাল দেখে না আকাশ, কতকাল নদী বা ঝর্ণায়, আর দেখে না নিজের মুখ। আবর্জনা আসবাবে বন্দী হয়ে যায়, সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে। রমণীর কাছে গিয়ে বারবার হয়েছে কাঙাল,
যেমন বাতাসে থাকে সুগন্ধের ঘ্রাণ, বহু বছরের স্মৃতি আবার কখন মুছে যায়, অসম্ভব অভিমানে খুন করে পরমা নারীকে, অথবা সে অস্ত্র তোলে নিজেরই বুকের দিকে, ঠিক যেন জন্মান্ধ তখন সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে। এই কবিতার পর স্তব্ধ হয়ে খানিকক্ষণ বসতে ইচ্ছে করে। সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, এমন মর্ম কথা, এমন সত্য বাণী শক্তি চট্টোপাধ্যায় ছাড়া আর কে শোনাবেন? আরেকটি মানুষের কথা বড় মনে পড়ে। আমাদের ভালোবাসতেন, কিন্তু খুব কম তার সঙ্গে দেখা হতো। কি মার্জিত একটি মানুষ! তার জবাবদিহির টিলা বইটি আমায় দিয়েছিলেন। তার একটি কবিতা, তার থেকে প্রথম শিখেছিলাম বটল গ্রিনের বাংলা কি হতে পারে। অলোক রঞ্জন দাশগুপ্ত একটি ছোট্ট কবিতায় লিখছেন, বোতল সবুজ শাড়ি পরে রঙের প্রতিভাসে মাতালকে যে ডুবিয়েছিল আজ সে অধিবাসে, দুতেন গেলাস মদের হ্রদে উপুড় হয়ে ভাসে, তাই দেখে সে মাতাল পুরুষ হকচকিয়ে হাসে। বটল গ্রিন বোতল সবুজ সেই প্রথম আমাদের জ্ঞানে এলো। বোতল সবুজ কি সহজ! বটল গ্রিন করেই আমরা মরলাম। দেখেছি টানা 2 ঘন্টা কথা বলে গেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত। জার্মানিতে থাকা মানুষ, ইংরেজিতে এত পণ্ডিত, বাংলা ছাড়া একটি ইংরেজি শব্দ প্রয়োগ করেননি। এই অদ্ভুত ক্ষমতা ছিল তার। কি মেধা, কি প্রজ্ঞা! আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম আমরা এই 50-এর কবিদের মধ্যে, বন্ধুপ্রীতি। ধরা যাক আমরা কখনো অলোক রঞ্জন দাশগুপ্তের কাছে কবিতা চাইতে গেছি, তিনি বলতেন যে আচ্ছা আমার পাশে থাকে জগন্নাথ চক্রবর্তী, তার কাছ থেকে একটা কবিতা নিয়ে আসো, বলো আমি দিতে বলেছি, তুমি চট করে কবিতাটা নিয়ে আসো, আমি আমার কবিতাটা প্রস্তুত করে রাখছি। জগন্নাথ চক্রবর্তীর কাছে গেলে তিনি বলতেন, প্রণবেন্দুর কবিতা নিয়েছো, বড় ভালো লেখে। প্রণবেন্দু দাশগুপ্তের কাছে যদি যেতেন, তিনি বলতেন, আলোক সরকারের কাছ থেকে নিয়েছো, ওই অসাধারণ কবির কবিতা ছাড়া কাগজ কি করে বেরোবে। এই বিষয়টা আমাদের আলোড়িত করত। আমাদের 8-এর দশকের কবিরা কফি হাউসে বসে কখনো কখনো বলতাম, আমরা কি এমন হতে পারবো না যে আমরা কেউ আমাদের দশকে আমাদের বন্ধুদের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করব না। যারা আপনারা 8-এর দশকের কবিদের চেনেন, জানেন, একটু বাজিয়ে দেখবেন, তারা অনেকটা এই পথের অনুসারী। কবিতা পড়ছি অলোক রঞ্জন দাশগুপ্তের। 3টি ঘষা শব্দ। কি অদ্ভুত কবিতা দেখুন। বিদায় শব্দটি আমি ধুয়ে মুছে পরিষ্কার করি, কাদা কালি ময়লা সাফ করে ওকে রোদ্দুরে রেখেছি। এখন ওটাকে একটু তামাটে দেখাচ্ছে। দেখা যাক দায়মুক্ত অর্থে ওকে ব্যবহার করতে পারি কিনা। বিবাহ শব্দটি বড় চটচটে বলেই আমি কোনোদিন ওকে পছন্দ করিনি। মেয়েরা সিঁদুর দিয়ে ওই শব্দ চুলে মাখতে চায়, আমার অশ্লীল মনে হয়। পণ্ডিত লোকেরা বলে সামন্ততান্ত্রিক আর বিবর্ণ বহন বিবাহ শব্দের সূত্র। কে কাকে বহন করে আজ? আমি ভাবি মুকুল ফোটার আগে গাছের বিবাহ হয়, ডিম প্রসবের আগে কোন ভাই বোন পাখি
সমাজের সম্মতি নিয়েছে জানতে চাই। বিবাহ বন্ধন দুটি কুকুরের যৌন গিঁট, হিতবাহী মানুষ চেয়েছে ভালোবাসা, শেখেনি বলেই। বিদ্রোহ শব্দটি তুলে নেড়ে চেড়ে দেখি, সেও নয় তেমন ধারালো। ছোট ছোট কাজে মানুষ ঘষেছে তাকে দীর্ঘকাল। ওই চাকু দিয়ে কেউ পেন্সিল বেড়েছে, কেউ ছাড়িয়েছে খোসা। কোনো বড় কাজ হবে না এখন, অথচ অনেক কৃত্য রয়েছে স্থগিত। দেখতে পাই স্বাধীন ও অনুচ্ছিষ্ট শব্দের অভাবে কত ক্রিয়াকাণ্ড স্থগিত রয়েছে। মানুষকে বলতে চাই, যা কিছু বিকৃত তাকে দায় মুক্ত করো, তাকে দায় মুক্ত করো, বিদায় জানাও। এই মানুষটি আমাদের দিয়েছেন অসাধারণ ছন্দ জ্ঞান, অদ্ভুত অন্তমিল, অদ্ভুত শব্দ প্রয়োগ। একবার আমাকে বলছিলেন অনেক দিন আগে, যা দেখো না, যা অনুভবে নেই তা লিখো না। কোনো একটা জায়গায়, রডোডেনড্রনের জায়গায় গাঁদা বসানোই ভালো, কারণ তুমি গাঁদাটা অনেক ভালো চেনো। রডোডেনড্রন ছবি দেখে শিখেছ। আমি আজও অনেকটাই তাকে মান্য করি। এরপর যে মানুষটির কথা বলবো, সেই মানুষটির কাছ থেকে নেবার ক্ষমতা কতখানি আমাদের ছিল এতটা বয়সেও আমি বুঝি না। বিনয় মজুমদার আমার বন্ধু। অমলেন্দু বিশ্বাসের সাথে একবার তার ঠাকুরনগরের বাড়িতে গেলাম, বনগার বাড়িতে। তো সেখানে যাওয়ার পর একটা কবিতা দিলেন। ট্রেনে যেতে যেতে পড়ছি, অবিশ্বাস্য শোনাবে। তার প্রথম লাইন, বিশেষ্য সর্বনামটি এসেছিল আমার ভূগোলে। ইতিহাসে যে যে পথ দিয়ে আমি হেঁটেছি তার পাশে কচুরিপানা স্পষ্ট ফুটে আছে। বুঝেই পাচ্ছি না এতে কবিতা কোথায়। কি কষ্ট করে কাকদ্বীপ থেকে এসেছি বিনয় মজুমদারের কাছে, লিভিং লিজেন্ডের কাছে। চাকা গায়ত্রীকে তখন আমাদের ঝোলায় ঝোলায় ঘুরে, সেই মানুষটার কাছে এসেছি কবিতা নিতে। সেই কবিতাটা বলে বিশেষ্য সর্বনামটি এসেছিল আমার ভূগোলে। কি এর মানে, কি অর্থ? কিন্তু অদ্ভুতভাবে অনুভব করি এই বাক্য আমাকে আক্রমণ করে রেখেছে। বাড়ি গিয়ে খেতে বসার সময় বিশেষ্য সর্বনামটি এসেছিল আমার ভূগোলে, পরদিন সকালবেলা বিশেষ্য সর্বনামটি এসেছিল আমার ভূগোলে। কি অমোঘ শক্তি একটা পংক্তির, যাকে না বুঝেও স্মৃতি ধারণ করে রাখে। এই বিনয় মজুমদার। পরে দেখেছি কি অদ্ভুত সাবকনসিয়াস মাইন্ডের ভেতর তার যাত্রা, অসচেতন স্তরের ভেতর তার খেলা। তার একটি কবিতা দেখুন, কি সহজ কবিতা, কিন্তু কাল সকালে এই কবিতাটা আপনার আবার মনে পড়বে, পরশুদিনও আবার মনে পড়বে। কালকে সন্ধ্যায় এক চাষি এসে বসেছিল আমার বাড়িতে। বিশ্বের চাষিটি বসে কিছুক্ষণ কথাবার্তা বলেছিল আমার সহিত। এ বিশ্বের চাষিটির সহিত আমার এই আলোচনা হলো।
এবছর আমাদের এই অঞ্চলে বৃষ্টিপাত ভালোই হয়েছে। সেহেতু যেসব জমি বেশ উঁচু সেসব জমিতে ধান ভালো হয়েছে, ও যে সকল জমি নিচু সেসব জমিতে ধান গাছ জলে ডুবে গেছে। কিছু ধান গাছ জলের উপরে বেড়ে উঠছে এখন। বিশ্বের চাষিরা আসে মাঝে মাঝে আমার বাড়িতে। কবিতাটা শুনলেন, দেখবেন মাঝরাতে আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে দুটো লাইন। কালকের সন্ধ্যায় এক চাষি এসেছিল আমার বাড়িতে, এই সরল পথের দিকে হেঁটে তাকে তুলে রাখার মতন পংক্তি। বিশ্বের চাষিরা আসে মাঝে মাঝে আমার বাড়িতে। তার কবিতার দিকে তাকিয়ে থেকে থেকে ঘন্টার পর ঘন্টা থেকে থেকে আবিষ্কার করেছি এক একটি কয়েনেজ। মুগ্ধ হয়ে গেছি কি করে মানুষ পারে। এই বিনয় মজুমদার, তাকে প্রণাম জানাই। আর একটি মানুষের কথা বলবো, অসংখ্য মানুষের কাছে অনেক কিছু পেয়েছি, কিন্তু এই অগ্রজ 50-এর মানুষদের মধ্যে এই মানুষটির কথা বলবো, তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। সোজা হয়ে দাঁড়াবার দীক্ষা, সোজা হয়ে। কারো চোখ না দেখলে কি তাকে নিয়ে কখনো কবিতা লেখা যায়? এই পংক্তি আমাদের মাথায় মাথায় ঘুরত যৌবনে। আমি তেমন কোনো বিপ্লবী নই, আমার এখনো ভয় করে, খিদে পায়, তেমন কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি হুদ্দু মুদ্দু মানুষের স্বভাব সমেত একটা গোটা মানুষ। আমার 17 বছরের ডোন্ট কেয়ার ছেলেটাকে বেশ রসিয়ে রসিয়ে মারা হয়েছিল আমার চোখের সামনে। সে তার ধাঁচে বিপ্লব বিশ্বাস করত। প্রশ্রয় ঘন রসিকতা আমাকে বলতো ব্রিক ব্যাট রেভলিউশনারি। সমঝোতার কুকুরের দিকে সে ছুড়ে দিয়েছিল তার উপরে আনা গরম কলজে। দুধের বাটির মতো তাকে তোলা ছিল তার মরণ। এই অসাধারণ উচ্চারণের ভেতর এই মানুষটি অনেকটাই আমাদের আপন হয়ে গিয়েছিলেন। বাংলা কবিতা উৎসব কাজল চক্রবর্তী যখন করে, তখন তার পরিচয়ে ঘরটি ছেড়ে দিয়েছিলেন আমাদের, শুধু মিটিং করার জন্য। দিনের পর দিন কবি অমিতাভ দাশগুপ্ত, তার একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবি অমিতাভ দাশগুপ্ত বুকের ভেতর বাঁধিয়ে রাখার মতন একটি কবিতা। কাঠের চেয়ার। কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায়। তার পায়ের আঙুলগুলো শিকড় হয়ে চারিয়ে যায় মেঝের ভেতরে। তার কোমর থেকে সোঁদরি, গরান, গদের আঠা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এঁটে ধরে তক্তার সাথে। কুরকুর কুরকুর ঘুন পোকা ঘুরতে থাকে তার অশির নখর। কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে একদিন পুরোপুরি কাঠ হয়ে যায় সে। তখন কেউ তাকে চড় মেরে চলে যায়, সে রাগে না। সমর্পণ নিয়ে নারী এসে কাছে দাঁড়ায়, সে কেঁপে ওঠে না। টালমাটাল পায়ে শিশু ছুটে আসে, সে দুহাত বাড়িয়ে দেয় না। একটার পর একটা কাঠ জুটতে জুটতে সে এমন এক কাঠের চেয়ার এখন, যার শরীরের সন্ধিতে সন্ধিতে শুধু জংধরা পেরেকের গান, ঘুরঘুর গুনপোকার গান, একটানা করাত চিরায়ের গান। যে হাতে একদিন সমুদ্র শাসন করত, তা এখন চেয়ারের দুই ভারী হাতল। যার দুই উরুতে একদিন টকবক করত একজোড়া বাদামি ঘোড়া, আজ আর ডান পা কেটে নিলে বাঁ পা জানতে পারে না। কাঠের অশ্রু নেই, স্বপ্ন নেই, নিদ্রা নেই, হাহাকার নেই।
একটু কষ্ট করলেই জানালায় দাঁড়িয়ে সে দেখতে পেত ঢ্যাঙা কালো বেঁটে মাঝারি উটের মতো পরিশ্রমী মানুষ, মানুষ আর মানুষ। কিন্তু কাঠের চেয়ারের এই হলো মুশকিল, সে জানালা অব্দি হেঁটে গিয়ে দাঁড়াতে পারে না। এই তিন ধরনের মানুষের কাছ থেকে আমার কবিতার দীক্ষা। স্পর্শযুক্ত মানুষ, স্পর্শরহিত কবিতার গান বয়ে আসা মানুষ, এই মানুষগুলি আমার কবিতার ইতিহাস। এই মানুষগুলি আমার কবিতা লেখার শক্তি, বারবার মার খেয়ে পড়ে না যাওয়ার শক্তি, বারবার অপমানিত হয়েও আবার উঠে দাঁড়াবার শক্তি। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য মানুষের কাছে কত কিছু শিখেছি, কত অনুজের কবিতায় দুটো লাইন নড়িয়ে দিয়েছে কতবার। ফিরে আসি অঙ্কুরোদ্গমের কথায়। অসীম কষ্টে এই পিছিয়ে পড়া, এই দূরের মানুষদের একত্রিত করে তাদের একটু আলোয় আনার যে চেষ্টা করে চলেছে সৈনিকেরা, তাদের কবিতা সামান্য না পড়লেও এই বলা অসম্পূর্ণ থেকে যাবে। আমি এই অঙ্কুরোদ্গমের মূল কাণ্ডারি তাপস মহাপাত্র, তার একটি কবিতা পড়ছি, ঠাকুরমার ঝুলি। মাঝে মাঝে রাতের ভিতর অকারণে একটা সুগন্ধ বড্ড পরক্রমী হয়ে ওঠে। গন্ধের কোনো লিঙ্গ থাকতে পারে কিনা জানা নেই, তবে তাকে আমরা পুরুষ ভাবতে ভালোবাসি না। অনেকটা ঠাকুমার ঝুলির মতো ভিনদেশি পরী কিংবা নদী সাগর পেরিয়ে আসা কোন রাষ্ট্রনেতার কন্যাও হতে পারে। তার চোখ হবে এই, তার মন হবে ওই, তার কথোপকথনে টলে উঠবে মানব জাতির দুর্মুষ। আমি কিছু হতবাক দেব, তাই দেখে সে যদি বলে ওঠে এমন কিছু, যেমন করে পদ্ম পাতার এক ফোঁটা শিশির টলটল করে, হতেও পারে। আর তা শুনে বিশ্ব থেকে সন্ত্রাস মুছে দেওয়ার পণ করতে পারি, ভাবতে পারি মোহরকুঞ্জের মতো হয়ে উঠবে অধিকৃত কাশ্মীর থেকে লেবানন। যে দাদারা এতদিন দিদি দিদি বলে বাক্স প্যাটরা নিয়ে ব্যস্ত, তারা সব লেবেঞ্চুর সাথে দাঁড়াবে রাস্তার মোড়ে মোড়ে। আর সেই পরী কিংবা ভিনদেশি রাষ্ট্র। অঙ্কুরোদ্গমের আরেক সৈনিক বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া, তার একটি কবিতা ঘর ফেরা। কেউ তোমাকে ছেড়ে যেতে চায়, চলে যাক। সে আনন্দ পাথরের উপর চুপ করে বসে কাঁদুক। কেউ তোমাকে অবসর দিয়েছে ভুলে থাকার, এক ফালে নিঃশ্বাস চেনা চাঁদ জড়িয়ে ঘুমাক। অসম্ভব ভিড় হারানো লোকটা সবকিছুকে দুরন্ত থ্রোয়িং এ ভেঙে চিৎকার করুক, হাউস দ্যাট। জানালা দরজা দিয়ে অজস্র ঝড় ঝুকুক, ফেলে পড়া টাওয়ারে আসুক ভিনগ্রহী স্বর। ভালোবাসা পেতে ভালোবাসাকেই নির্বাসন দিতে হয়। এই অঙ্কুরোদ্গমকে বয়ে নিয়ে চলেছে যে মানুষ, আগেই বলেছি নমিতা দাস, তার একটি কবিতা পরম্পরা। কড়িবড়গা ছুঁয়ে যে আভিজাত্য বিদায় নিতে চায়, তাকে কলমে বেঁধে রেখো। সমস্ত চাদরে মুড়ে প্রেমিকার স্মৃতি যখন ঝাপসা হয়ে যায়,
তখন স্ত্রীর আঁচলে মুখ ঢেকো। তবু তোমার পৌরুষ অক্ষুণ্ণ থাকবে সাবেকি বাড়ির ছাদ ঘেঁষে আর সিঁদুরের মাহাত্মের নির্যাসে। রোদ বৃষ্টির খেলায় বর্ষাকালে জয়ী হবে মেঘ। এ নিয়মের নেই কোনো বিকল্প বিচ্ছেদ। তবু মাঝে নিয়ম ভাঙে, নতুন করে গড়ে। সৃষ্টি সুখে সেই পুরুষই জয়ী তখন। বাড়ির কড়ি বর্গার মতোই প্রেমিকা বা স্ত্রী থেকে যায় দ্বিতীয় পাতায়। সৃষ্টি যার হাতে, সংখ্যালঘুর পরম্পরা জেনে নিতে হয় তাকে। অঙ্কুরোদ্গমকে এগিয়ে নিয়ে চলেছে আরো দুই সৈনিক, একজন সৌগত প্রধান, অন্যজন সুমন দিন্দা। আমি সৌগতর একটি কবিতা পড়ছি। সৌগত প্রধান। কখনো কখনো নিস্তব্ধতাকে আরো গভীর মনে হয়। ভাঙা হারমোনিয়াম আর শাল জঙ্গলের মৌনতা আরো গভীরভাবে চারিয়ে যায় সন্তর্পণে। চিল সাঁতার জুড়ে বাঁচতে থাকে নক্ষত্র ভাসি। আমার নিজস্ব যে জন্মদাগ আছে, তার যন্ত্রণার শিকড় ছড়িয়ে আছে আরো গভীরে। সহজ মুক্তি যেখানে রক্ষা কবচ হয়ে পায়ে পায়ে হাঁটে শিকল হয়ে। মনেরও যে নিজস্ব গন্ধ আছে, তা আস্তে আস্তে চিনে নেয় অন্ধকারের আনন্দ রং। এ যেন ছেঁড়া তানপুরায় ভর করে বেহাক ছাড়া শরীর জ্বালানোর বৃথা চেষ্টা। মেঘ ভেলায় চেপে ভেসে থাকা আর নির্জনতার আলো নিয়ে একা বাঁচা। লক্ষ্য করুন, নির্জনতার আলো নিয়ে একা বাঁচা। সুমন দিন্দা, ইতিহাস। পাগল নদীর ষড়যন্ত্রে ঘিরে রয়েছে আমাদের প্রাগৈতিহাসিক জলযান। কখনো ঢেউয়ের গর্জন, আবার কখনো অজানা প্রাণীর আক্রমণ বিঘ্ন ঘটাচ্ছে যাত্রাপথে। মাঝির নিপুণ ইশারায় সবকিছু তুচ্ছ করে এগিয়ে যাচ্ছে নৌকো। একটা উন্নত পাড়ের দিকে যে যাত্রা শুরু হয়েছে, তার প্রত্যেক মোড়ে আছে অচেনা চমক। দূর থেকে আবছা লক্ষ্যে ছুটে চলেছে নোঙর না ফেলা এমন কত প্রতিযোগী। জায়গা ছাড়বে না বলে লড়াই চলছে সামনে সামনে। এখানে এখন জঙ্গলের অন্ধকার উজ্জ্বলতার জন্য একে একে নিভিয়ে চলেছে আলো। যে যেভাবে পারে পথ খুঁজে নিতে ব্যস্ত। আটলান্টিকের গর্জনশীল 40 পেরিয়ে কে পৌঁছবে উত্তমা শান্ত দ্বীপে, তা কেবল বাতাসই জানে। সেই তো আনবে জয়ের খবর, সেই পারবে জয়ের মালা। যে মানুষদের জন্যে অঙ্কুরোদ্গম আজ বকখালি থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত, তেমন একটি মানুষ অঞ্জনা দে ভৌমিক। কোচবিহারে অঙ্কুরোদ্গমকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দিন রাত্রি যার পরিশ্রম, মনে রাখবে মানুষ, সেই মানুষটির একটি কবিতা না পড়লে অন্যায় হয়ে যায়। অঞ্জনা দে ভৌমিক। হাতের মুঠোয় ছিল বিষ, ছুঁয়ে দিল পৃথিবীকে। অবাক চোখে তাকিয়ে আছে বিশ্ব সূর্যাস্তের দিকে। মৃত্যু আছে ছেয়ে মুখোমুখি নিঃশ্বাসে। দেয়ালে ঝুলছে বিষণ্ণ ঘড়িটা। কটা বাজে? নির্জন রাস্তা,
দরজার এপারে অভিমান, ওপারে অপেক্ষা। শতাব্দীর বিষণ্ণ প্রহরে মন পড়ে, কতদিন দেখিনি তোমাকে। আমাদের একটি ঘর হোক ওই রাঙা পথের বাঁকে। নদীর বুকে দুপুরের বিষাদের মুখখানা। আদি অন্তে স্রোতে স্রোতে অস্তাচল মেঘে ভেসে যায় কত ছায়া। চেয়ে দেখো জীবাণুর ঢেউ, রূপ নেই, গন্ধ নেই, স্পর্শ নেই, আছে আছে শুধু ডাইনির মতো দুটি হাত। নির্বিবাদে আলোতে অন্ধকারে আঙুলে আঙুল ছুঁলে মরণ। ধুলো পড়া রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে ছুটে চলেছে হেলমেটবিহীন কোভিড-19। বিজ্ঞাপনের হাওয়া পর্দা সরিয়ে সচেতনতা বাড়াতেই মুখোমুখি সংঘর্ষ। ইনডোরে আউটডোরে, নিঃশ্বাসে বাতাসে তৃতীয় বিশ্ব স্নায়ুযুদ্ধ। নিজের কবিতা পড়ার কোনো ইচ্ছেই ছিল না। চেয়েছিলাম যে যে মানুষদের কাছ থেকে কবিতা গ্রহণ করেছি বিনম্রভাবে তাদের স্মরণ করব এবং কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত অঙ্কুর উদ্গমের যে ভিত তৈরি হয়েছে তার নেপথ্যে যে কারিগররা রয়েছেন তাদের দু চারজনের কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব। ভাই তাপস অনুরোধ করেছে যেন একটি কবিতা অন্তত নিজের পড়ি। তার সম্মানে পড়ছি। সদ্য লেখা কবিতা, এখন লিখতে গেলেই চোখের সামনে ভেসে ওঠে কতগুলো পরিযায়ী শ্রমিকের ছবি। ক্ষুধা তৃষ্ণা সম্বল করে কতগুলো মানুষ শুধু হাঁটছে, একদিন নিজের ঘরে পৌঁছে যাবে এই আশায়। পথ বলতে তারা জানে শুধু রেল লাইন। তারা জানে একটা রেল লাইন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনকে সংযোগ করেছে, সুতরাং রেল লাইন বরাবর গেলেই হয়তো একদিন পৌঁছে যাওয়া যাবে নিজের বাড়িতে। সেই মানুষগুলোকে উৎসর্গ করলাম এই কবিতাটি। ঘুমের তলদেশ আশ্চর্য রকমের ঠান্ডা। যেটুকু ক্রোধ ছিল ধুয়ে ফেলেছি আসার সময়। পরিযায়ী শ্রমিকের মতো এখন সামনে লম্বা টানা পথ। তেষ্টা ও খিদে কারা যেন বাটি করে সাজিয়ে রেখেছে পথের ওপর। সামনের গ্রাম, এমন কয়েকশো গ্রাম পেরোলেই নিজের বাড়ি। টালির চালে ময়ূর, উঠোনে বেগম বাহার। স্বপ্নগুলো হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে যাতে কষ্ট উঁচিয়ে না ধরে বল্লমের ডগা। উদ্বাস্তু বলে নিজেকে আর মনে হচ্ছে না। আসলে কারোরই নিজস্ব ঘরদোর নেই, শুধু ভান। এক টুকরো পাতা দিয়ে শিশ্ন ঢাকার চেষ্টা। সে তুমি যত বড় মন্ত্রী আমলা হও না কেন, তুমিও আমাদের মতো দাসানুদাস। কজন পারে পথের ওপর এঁকে রাখতে এমন গরম কুমকুম? কজনের বউ এমন থালায় কাঁকড় সাজিয়ে অপেক্ষা করে থাকে দিনের পর দিন? এই হাঁটা পথে আবিষ্কার করছি আমরা কেউ একা নই। মৃত্যু, চাঁদ ও বাতাস আমাদের পাঠ্যসূচির সেরা অধ্যায়। ভালো থাকবেন। করোনাকাল দ্রুত শেষ হোক, আবার আমরা
সামাজিকভাবে মিলিত হই, প্রাণ থেকে প্রাণে যাক কথা। অঙ্কুরোদ্গমের সঙ্গে থাকুন, তাদের সমস্ত উদ্যোগের সঙ্গে আমরা রইলাম। ধন্যবাদ।